যখন এই যে ধরুন 2001-2 সাল ছোটবেলায় সেগুলো দেখেছি, কতটা টাফ ছিল সেই সময় রাজনীতি করাটা। টাফ ছিল। আমার জেলাটা ছিল অনেক বড়। আজকে যেটা 3টে লোকসভা, আরামবাগ, হুগলি এবং শ্রীরামপুর, এই 3টে মিলিয়ে ছিল আমার জেলা। 5150টা বুথ ছিল। পার্টির তো বিভিন্ন স্ট্রাকচার থাকে, সেখানে আপনি জেলা সামলেছেন, বহুবার ভোটে দাঁড়িয়েছেন, বেশ কয়েকবার আপনাকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে ব্যক্তিগতভাবে। সেই সময় ডিমোটিভেটেড লাগেনি? ভোটে দাঁড়ানোর পিছনের একটু স্টোরিটা একটু বলুন। এটা অ্যাকচুয়ালি আমি এবারে ভোটে দাঁড়াবার জন্য কোনো মেন্টাল প্রিপারেশন ছিল না। আমি আপনাকে সেই দিনের মানে পুরোনো একটু এক্সপিরিয়েন্স জানবো, যে যখন এই যে ধরুন 2001-2 সাল, তখনকার সময় থেকে আপনি পার্টিটা করছেন, যখন 2% ভোট, 3% ভোট গোটা পশ্চিমবঙ্গে মানে ভোট পার্সেন্টেজে ছিল, তখন গোটা জেলা ঘুরতেন। আমরা ছোটবেলায় সেগুলো দেখেছি। কতটা টাফ ছিল সেই সময় রাজনীতি করাটা? টাফ ছিল, কারণ সাপোর্ট বেশি ছিল না। আমি জেলা সভাপতি থাকাকালীন আমার জেলাটা ছিল অনেক বড়। আজকে যেটা 3টে লোকসভা, আরামবাগ, হুগলি এবং শ্রীরামপুর, এই 3টে মিলিয়ে ছিল আমার জেলা। 5150টা বুথ ছিল। এবং আমার মনে আছে এখনো, আমরা সেই অবস্থাতেও 2269টা বুথে কমিটি করতে পেরেছিলাম। সে 10 জনের কমিটি হোক বা 7 জনের কমিটি হোক, করেছিলাম। তখন আমি নিজের গাড়িতেই ঘুরতাম, আমার নিজের ড্রাইভার, ম্যাক্সিমাম নিজেরই খরচ, নিজের টাকায় পার্টি করা। এবং আমার প্রফেশন, সেটাকে আমি সাইডে রেখে দিয়েছি। আমার কলকাতায় চেম্বার ছিল 7/1 গ্রান্ট লেন, যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়দের প্রেস আছে, চণ্ডী গাঙ্গুলির প্রেস, তার দোতলায়। সেটাও আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি সময় পেতাম না চেম্বারে গিয়ে বসার। এখন আমার শুধু শ্রীরামপুরে একটা চেম্বার। তো সেই সময় কোথা থেকে ঘুরেছি, কিভাবে ঘুরেছি, শুধুমাত্র একটাই চিন্তা করে যে আগামী দিনে যাতে পার্টি যারা কার্যকর্তা আছে তারা টিকে থাকে। সময় তো একবার আসে, আমি জানতাম তখন হয়নি, হবে না, কিন্তু আগামী দিনে সেই সময় পর্যন্ত যাদের তাদেরকে টিকিয়ে রাখতে পারি। আজকে দেখুন, তারাই কিন্তু সব বিভিন্ন জায়গায় বসে আছে, উচ্চ পদে বসে আছে। একদম তাই। আমার সাথে শ্রমিকদার যখন মানে পডকাস্টের সময় কথা হচ্ছিল, বলছিলেন যে কত দূরে দূরে যেতে হতো, তখন গাড়ি ছিল না, ট্রেনে বাসে করে যেতে হতো, সব জায়গায় বুথ এজেন্ট দেওয়া যেত না। হয়তো শিওর ছিলাম যে হারবো, তাও বহু মানুষ ঝান্ডা নিয়ে বেরোতো। শ্রমিকদের সাথে আলোচনা হয়, এখন মনে পড়ে মাঝে মাঝে কথাগুলো। তাদের কাঁধেই তো সব দায়িত্ব ছিল, সেই জন্যই আজকে আমরা দাঁড়িয়ে আছি। আপনি দোকান খুলে বসে আছেন, তবেই কোনো না কোনো দিন আপনার এই দোকান থেকে মাল বিক্রি হবে। আর আপনি দোকান বন্ধ করে দিলে তো আর হবে না। সুতরাং সেই দোকানটা যারা এতদিন খুলে বসেছিল, তাদের তো একটা ব্যাপার আছে, তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। আমি বলছি ওই সময় মোটিভেশন ধরে রাখা, সেটা কতটা টাফ ছিল, যখন জানছেন যে এই পার্টিতে আপনাদের ক্যান্ডিডেট কোনোভাবে জিতবে না, কোনো সম্ভাবনা নেই, সেই সময় পার্টিটাকে ধরে রাখা। এই কারণেই আমরা মোটিভেটেড ছিলাম, যে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টিকে সারা ভারতবর্ষে 2টো সিট থেকে 100-র ওপর, 180টার ওপর সিটে আসতে। যখন 2টো সিট ছিল, বাজপেয়ীজি আমাদের পার্লামেন্টে বলেছিলেন যে বিপক্ষরা যারা, তারা কটাক্ষ করত যে আপনাদের তো দেখাই যায় না, হাম দো হামারা দো। উনি বলেছিলেন সময় আসবে, এর উত্তর সময় আপনাদের দেবে। তো সেই জায়গা থেকে যদি বিজেপি ঘুরে দাঁড়াতে পারে, এবং সবথেকে বড় কথা আপনি দেখবেন যে বিজেপির একটা নিজস্ব আদর্শ নীতি আছে, যেটা এই মাটির শেকড়ের সঙ্গে যুক্ত। রাশিয়ার মাটি বা চীনের মাটি শেকড়ের সঙ্গে নয়, ভারতীয় জনতা পার্টি, ভারতের জনতা পার্টি নয়। তো এই ভারতীয়ত্ব যে দলের মধ্যে আছে, যার মধ্যে এত সুশৃঙ্খল একটা ব্যবস্থা রয়েছে, যেখানে নেতারা প্রথম থেকেই একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আসছে যে দেশ আমার কাছে প্রথম, বাকি সব পরে। তো আমার মনে হয়েছিল এটাই ঠিক জায়গা, এবং এটাকে ধরে রাখতে হবে, একদিন না একদিন সময় আসবে। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে ভারতীয় জনতা পার্টির সাথে আপনার অ্যাটাচ হওয়া, বা আপনি যে ব্যক্তিগতভাবে কথা বললেন, সেখানে ধরুন
পার্টির তো বিভিন্ন স্ট্রাকচার থাকে, সেখানে আপনি জেলা সামলেছেন, বহুবার ভোটে দাঁড়িয়েছেন, বেশ কয়েকবার আপনাকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে ব্যক্তিগতভাবে। সেই সময় ডিমোটিভেটেড লাগেনি? না, কোনো কারণে হয়তো আমার মনে হয়েছে আমি একটুখানি কিছুটা আধ্যাত্মিকতায় বিশ্বাসী। আমার মনে হয়েছে যে আমি যা করছি কোনো নির্দেশে করছি। হুম। তো হয়তো সেরকম নির্দেশ আছে যে আমাকে এখানে থাকতে হবে, আমাকে এখানে করতে হবে। আমার যতটুকুনি ভূমিকা সেটা আমি পালন করি, পরে যেটা হবে হবে, সেটুকুনি আমি করে গেছি। আমি একদম সরাসরি চলে আসি 2026-এ, যখন মানে দেখতেন যে প্রায় উত্তর ভারত এবং মধ্য ভারতের মেনল্যান্ড ইন্ডিয়ার ম্যাক্সিমাম স্টেট বিজেপি জিতে গেছে, সেখানে পশ্চিমবঙ্গ এখনও আপনারা একবারও ক্ষমতায় আসেনি। তো কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যখন কথা হতো বা বিভিন্ন রাজ্যের সাথে, একটা কি এটা প্রেস্টিজ ফাইট ছিল বঙ্গ বিজেপির জন্য? অবশ্যই 2021, 2024 ইলেকশনের পর যখন আমি বাজারে যেতাম, হুম। বিভিন্ন লোক আমায় বলতো যে দাদা আমরা তো আপনাদের ভোট দিলাম, আপনারা জিতছেন না কেন? আমার কাছে খুব অবাক লাগতো, আমি নিজেও ভাবতাম এটা কি ব্যাপার। এসআইআর হবার পরে আমরা বুঝতে পারলাম যে আইপ্যাকের কারসাজিটা এবং এই তৃণমূল দলের কারসাজিটা কোথায়। এই যে ফলস ভোট ঢুকেছিল, এই যে মৃত ভোটাররা ঢুকেছিল, ট্রান্সফার্ড ভোটার যারা এখানে নেই অথচ ভোটার লিস্টে আছে তারা ঢুকেছিল, ভোটটা আলটিমেটলি তারাই দিয়ে যেত এই সব তৃণমূলের যারা নেতা তাদের মাধ্যমে। তো আমাদের মানুষ ভোট দিলেও ওই ভোটটাই ডিফারেন্স হয়ে যেত, আর ওরা ক্যালকুলেটিভ ওয়েতে যেত। যেমন শ্রীরামপুর বিধানসভায় এখন 281টা বুথ, দরকার নেই 33টা বুথে ওরা ডিফারেন্স করে দিল, হুম। হয়ে গেল সব খেলা ওখানেই। এবং এইভাবেই হতো। এবারে তার প্রমাণ হয়ে গেল যে এই যে ইলেকশনটা হলো, না রক্ত ঝরলো, না মানুষ খুন হলো, না কোথাও বোমা পড়লো। আমি অসংখ্য ধন্যবাদ দেবো আমার কেন্দ্রীয় নেতৃত্বকে, রাজ্য নেতৃত্বকে এবং প্রশাসনের সঙ্গে সঙ্গে আমাদের যে ইলেকশন কমিশন যে কঠোর হাতে যেটা করেছে, প্রতিটি মুহূর্তকে ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে গেছে। একটা ঘটনা ঘটছে, সেটাকে আটকাতে কী করতে হবে, আবার একটা ঘটলো, সেটাকে আটকাতে কী করতে হবে। তো এই যে ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে গিয়ে একটা সিস্টেমকে পরিষ্কারভাবে ধরে নিয়ে মানুষকে যে একটা সঠিক স্বচ্ছ এবং নির্বাচন। ইলেকশন কমিশনের এই জন্য ধন্যবাদ একটা প্রাপ্য, যে গোটা দেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিভিন্ন মানুষের সাথে যখন আমাদেরও ইন্টারাকশন হয়েছে, কথা হয়েছে, বারবার যে অ্যালিগেশনটা বেঙ্গলকে নিয়ে উঠে আসতো যে এখানে ইলেকশনে রক্তপাত হয়, মানে বাইরের স্টেটের মানুষের কাছে পশ্চিমবঙ্গের ইলেকশনটা একটা ওয়ার লাইক সিচুয়েশন হয়ে গেছিলো, মানে ইলেকশন মানেই যুদ্ধ, বহু মানুষের মৃত্যু হবে, রক্তারক্তি হবে ইত্যাদি। প্রায় রক্তশূন্য এবং প্রায় কোনো ঘটনাবিহীন একটা ইলেকশন আমার মনে হয় আমি নিজের জীবনেও বহু বছর বাদে বা সম্ভবত প্রথমবার দেখলাম। আমি সম্ভবত এটা আমার প্রথমবার দেখলাম আমার এত বছরের জীবনে। বামপন্থীদের সময়ও হয়েছে, কংগ্রেসের সময়ও আমরা দেখেছি, 1971 সালেও আমরা দেখেছি বরানগরের ম্যাসাকার। আর তো এদের সময় তো আমরা বারবার ফিরে ফিরে দেখেছি। তার কারণ যারা মানুষের ভোটে জিততে পারে না তাদেরকেই কিন্তু সন্ত্রাস করতে হয়। আমি যদি মনে করি মানুষ আমায় ভোট দেবে, আমার দরকার কি আছে? আমি কাজ করব, আমার কাজ দেখে ভোট হবে, এর থেকে তো আর বড় কিছু হতে পারে না। আপনি একটা কথা বলুন আমাকে, এবারে এই যে ভোটে দাঁড়ালেন, কবে আপনি জানলেন, কিভাবে প্রিপারেশন, মানে আপনার সাথে আমাদের কথাবার্তা আড্ডা এগুলো অনেক পরে হয়েছে, এই ভোটে দাঁড়ানোর পিছনের একটু স্টোরিটা একটু বলুন। এটা অ্যাকচুয়ালি আমি এবারে ভোটে দাঁড়াবার জন্য কোনো মেন্টাল প্রিপারেশন ছিল না। আমি পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ছিলাম। মাঝে মধ্যে দিল্লিতে যেতে হতো মিটিংয়ে, আমি সেরকম গিয়েছিলাম। হঠাৎ শুনলাম যে শ্রমিকদা এসছেন। হুম। তো আমি কিছু অর্গানাইজেশনাল ব্যাপার ছিল যেটা আমার মনে হয়েছিল শ্রমিকদার সঙ্গে আলোচনা করা দরকার। আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে ওনার কাছে গেলাম, বসে আছি, উনি এলেন। তা আমি বলতে যাব তার আগেই উনি আমাকে ফট করে বললেন যে আপনি কোথা থেকে দাঁড়াবেন আগে বলুন। আমি একটু ঘাবড়েই গেছিলাম, কারণ আমি তো মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম না।
আমি বললাম, না আমি তো কোথাও থেকে দাঁড়াবো না, আমি সেরকম ভাবিনি, আপনাকে দাঁড়াতে হবে। কোথা থেকে দাঁড়াবেন? এখন সেই সময় আমি হুগলি ডিস্ট্রিক্টের ইনচার্জ, এখনও আছি। তা আমার মাথায় চুঁচুড়ো এসে গেল। আমি বললাম, এটা কেউ জানে না, আমি ফার্স্ট বলছি। আমি বললাম চুঁচুড়ো থেকে। কেন চুঁচুড়ো থেকে? আপনি শ্রীরামপুর থেকে দাঁড়াবেন। বললাম শ্রীরামপুরের অর্গানাইজেশন খুব উইক, বুথে কিভাবে লোক বসে ওসব আপনাকে ভাবতে হবে না, আপনি শ্রীরামপুর থেকে দাঁড়াবেন। শ্রমিকদা বলছে রাজ্য সভাপতি শিরোধার্য। বললাম ঠিক আছে, দাঁড়াবো। সেই যে কথা হলো, তারপর থেকে আর কোনো কথা না, কোনো নেতৃত্বের সঙ্গে কথা না, আমি চুপচাপ আমার মতন বসে আছি, কাজ করে যাচ্ছি। তারপরেরটা সবই বর্তমান। না, আমি আমি আপনার সাথে এই ভোট প্রচারের মাঝে যতবার দেখা হয়েছে, মানে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনার প্রচুর কার্ডিও হয়েছে, হেঁটে 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 প্রচুর কার্ডিও হয়েছে। তাহলে একটা জিনিস সময় বলুন, ভোটে দাঁড়ানো এটা কি স্বাস্থ্যের জন্য উপকারী? ভীষণ উপকারী যদি পজিটিভলি নেওয়া যায়। 1,75,000 স্টেপ আমার হাতে হ্যাঁ, রেস্ট ওয়াচ ছিল, ইলেকট্রনিক্স। 1,75,000 স্টেপ আমি হেঁটেছি। আমি পরে গুগলে গিয়ে দেখলাম ওটা প্রায় 150 কিলোমিটার, মানে এখান থেকে আমি দীঘা চলে যেতে পারি হেঁটে। হ্যাঁ। তো আমি বুঝতেই পারিনি, মানে আমার সঙ্গে যারা ইয়াং স্টাফ হাঁটছে তারা বলছে যে দাদা এত আগে চলে যাচ্ছে কেন। তো এগুলো ঈশ্বরীয় ব্যাপার। ওপরের কোনো ক্ষমতা চেয়েছে যে আমি দাঁড়াই, সেই ক্ষমতা চেয়েছে যে আমি জিতি, আগামী দিনে সেই ক্ষমতাই চাইবে যে আমি কিছু করি। এর জন্য অপেক্ষা করছি এবং আমি কিছু করে দেখিয়ে যাব। এইবারে যে বিজেপি ভোটে, মানে ভোটে যেভাবে গেল, যেভাবে ভোটটা করলো, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার মানে লক্ষ্য করা গেছে, সেটা হচ্ছে যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা একটাও প্রায় ক্যান্ডিডেট নেই। সব থেকে গুরুত্বপূর্ণ, যারা পুরনো বিজেপি, যারা ক্ষমতায় না থাকা বা ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, আমি বলছি 2014 আগে থেকে যারা বিজেপি করছেন বা একদম শুরুর থেকে যারা বিজেপি করছেন, সেই মানুষগুলোকে আরও একবার ফিরিয়ে আনা, তাদেরকে টিকিট দেওয়া, তাদেরকে অ্যাক্টিভ করা এবং খুব স্পেসিফিকভাবে অর্গানাইজড ওয়েতে প্রত্যেকটা বুথে এজেন্ট থেকে আরম্ভ করে পুরোভাবে একটা সংগঠিত নির্বাচনে বিজেপি গেছে। আমি জিজ্ঞাসা করব যে এটা তো ডেফিনেটলি একটা কালেকটিভ ওয়ার্ক, গোটা টিমের এই ক্রেডিটটা দেওয়া যায়। আপনার কি মনে হয় যে শ্রমিক ভট্টাচার্য বর্তমান রাজ্য সভাপতি, তিনি আসার পর এই অর্গানাইজেশনাল পাওয়ারটা কতটা স্ট্রং হয়েছে? আপনারা তো ভেতর থেকে দেখেছেন। অবশ্যই শ্রমিক ভট্টাচার্য এমন একজন বিদগ্ধ, জ্ঞানী এবং যিনি বক্তা, সুন্দর বক্তা, মানুষ যাকে গ্রহণ করেছে এবং যিনি অনেক প্রথম থেকে বিজেপিতে আছেন এবং দেখছেন, বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে ছিলেন, তার জন্যেই কিন্তু আজকে পুরনোরা সামনে আসতে পেরেছে এবং এই হেলিকপ্টারে করে নামিয়ে দেওয়া, প্যারাশুট করে নামিয়ে দেওয়া, এই ব্যাপারটা বন্ধ হয়েছে। এটা আমি পুরো কৃতিত্ব দেবো শ্রমিকদাকে। তার নেতৃত্ব আগামী দিনে আমার মনে হয়, এবং খুব লাকি নেতৃত্ব আমাদের যে আজকে আমরা সরকারে এলাম শ্রমিকদার নেতৃত্বে। তো আমি চাই শ্রমিকদা থাকুন আরও বেশি দিন। তৃণমূল